নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ভারত এবং পাকিস্তানের ট্র্যাক 2 ডিপ্লোমেসির খবর প্রকাশ্যে চলে এসছে। এটা লাস্ট কয়েক সপ্তাহ ধরেই নাকি চলছে। সেই ব্যাপারটা হঠাৎ করে মিডিয়াতে জানাজানি হয়েছে। এবার এখানে আমাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে। বিষয় নাম্বার 1, যে এই ট্র্যাক টু ডিপ্লোমেসি হঠাৎ করে এখন কেন শুরু হচ্ছে। বিষয় নাম্বার 2, যে ট্র্যাক টু মানেটা কি, তাহলে কি ট্র্যাক 1 ট্র্যাক 3 এরকমও কিছু হয়? তো জিওপলিটিক্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভাষায় সেটা বুঝতে হবে। বিষয় নাম্বার 3, যে এই যে ট্র্যাক টু ডিপ্লোমেসি চলছে, এর ফলে কোন দিকে গোটা ব্যাপার যেতে পারে আমাদের দেশের সাপেক্ষে এবং আমাদের দেশের ওভারঅল ইন্টারনাল সিকিউরিটিতে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্টে, ইকোনমিতে এরও কি ইম্প্যাক্ট আসতে পারে, তাই তো? তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্য প্রিন্টের 2 সপ্তাহ আগের নিউজ থেকে শুরু করে MSN, উইএন থেকে শুরু করে এরা তো লাস্ট দুদিনে সবাই মিলে এবার রিপোর্ট করতে শুরু করেছে যে ইন কলম্বো, কোথায়, শ্রীলঙ্কা, ব্যাংকক, ঠিক আছে, এই সব জায়গায় দিস উইক, এই সপ্তাহে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মেট এগেন ফর ট্র্যাক টু টক্স। তো বারবার এগেন মানে এর আগেও ট্র্যাক টু ডিপ্লোম্যাটিক্যাল টকের জন্য ইন্ডিয়া পাকিস্তান এক জায়গায় হয়েছিল। এবার যখন এই ব্যাপারটা প্রকাশ্যে চলে এসছে, আপনাকে আমি একটু ডিটেলে দেখিয়ে দিই। কলম্বো আর ব্যাংককে এই সপ্তাহের শুরুর দিকে ইন্ডিয়ান ট্র্যাক টু এবং পাকিস্তান এবং ইন্ডিয়া ট্র্যাক টু ডিপ্লোমেসির জন্য মিলিত হয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষের প্রতিনিধিরা, এবং এখানে মূলত আলোচনা হয়েছে টেরোরিজম আর ওয়াটার নিয়ে। কারণ ভারত, এবার আপনি দেখুন কি নিয়ে আলোচনা হয়েছে, বুঝতে পারলেন তাই তো? এবার আপনি দেখুন, সেই যে অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা বলে দিয়েছিলাম যে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। তো আগে পাকিস্তানের তরফ থেকে সন্ত্রাসবাদ বন্ধ করা হবে, তারপর ভারত জল চালু করবে এবং ভারত কোনো রকম আলোচনা করবে। তার আগে কোনো আলোচনা নেই, আমাদের অফিসিয়াল কোনো আলোচনাও আমরা করব না। আগে সন্ত্রাসবাদ বন্ধ হবে পুরোপুরি, তারপর বাকি কথা। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে সিন্ধু চুক্তি, সেটাকে ভারত রদ করে রেখেছে। সিন্ধু জলচুক্তিতে কি বলা ছিল? সিন্ধু জলচুক্তিতে বলা ছিল, আমি ওপর যদি আপনাকে আইডিয়া দিই, যে জম্মু কাশ্মীর রিজিয়নের মেন 5টা নদী, শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, আপনারা জানেন, এই নদীগুলোর যে জল, এই জলটা তো ফ্লো হচ্ছে ভারতের অংশ থেকে পাকিস্তানের অংশে। তো ভারত উঁচুতে রয়েছে, তারপর পাকিস্তানের নিচুর দিকে যাচ্ছে। তো এই জলের মেন অংশ বেশিরভাগ পাকিস্তানকে দেওয়া হতো এতদিন, যে পাকিস্তান এই জলটা ছাড়া এমনি ওদের ওখানে মরুভূমির পোর্শন বেশি, ওরা খুবই প্রবলেমে পড়ে যাবে। যদি নদীতে জল বেশি থাকতো তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যে সময় বা যে বছরে জল কমও থাকতো, সেই বছরে ভারত নিজের ভাগে কম রেখে পাকিস্তানকে যতটা কমিট করা আছে সেটা দিয়ে দিত, যে যদি নদীতে কম আছে তো আমরা কম নেব, তোমাদের কম পড়বে না। ভারত কি করেছে এখন? ভারত 3 রকম ভাবে পাকিস্তানকে অত্যাচার করছে, একদম ক্লিয়ার অত্যাচার। হ্যাঁ স্যার, বাংলাদেশের ভাই বোনেরা বলবে আপনারা কি বাজে লোক, অত্যাচার করছেন। তো আমার দেশের নিরীহ পর্যটককে মারবে আর আমরা তাদের সঙ্গে বসে গল্পগুজব করব? ভারত নাম্বার 1 শুরু করেছে যে আমরা কোনো কমিটমেন্টে আর বিশ্বাসী নই এই নদীগুলোর জল দেওয়ার ব্যাপারে। অর্থাৎ নাম্বার 1, যদি দেখুন নদীর স্রোতকে আমরা পুরোপুরি তো আটকে নিতে পারবো না, যে 0% জল যাচ্ছে পাকিস্তানে, সেটা তো সম্ভব নয়। তার জন্য যে বাঁধ ইত্যাদি তৈরি করতে হবে 10-15 বছর লেগে যাবে, এবং সেটা করে পুরোপুরিও আটকানো উচিত না, কারণ প্রকৃতির সঙ্গে খেলা করা হয় সেটা। তো ভারতবর্ষ স্মার্ট স্ট্র্যাটেজি নিয়েছে। নাম্বার 1, নদীতে জল কম, ভারত বেশিরভাগ জলটাকে নিজে ইউজ করে নিচ্ছে। আমাদেরও তো জল দরকার, আমাদের পাঞ্জাব থেকে শুরু করে অনেক প্রদেশেই জল দরকার, যেখানে ওই 5টা নদী হেল্প করবে চাষবাসের জন্য।
তো একে নদীতে জল কম মানে খরা বা সেই সময় বৃষ্টি কম হচ্ছে, সেই সময় পাকিস্তানের ভরসা যে এখান থেকে জলটা আসবে, সেই জলটা দিয়ে আমার এখানে বিস্তীর্ণ অঞ্চলে চাষাবাদ হবে, ভারত জল আটকে দিচ্ছে। আপনি ভাবুন জল ছাড়া চাষের কি বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। ভারতকে কোনো মিসাইল ছুটতে হচ্ছে না, কিন্তু গোটা পাকিস্তানে ফুড ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে। স্যার আপনারা অমানবিক কেন? আমরা মানবিক। টেরোরিজম বন্ধ করে দিক, আমরা জলও দেবো, পারলে কয়েক বস্তা খাবারও পাঠিয়ে দেবো আমরা, অবশ্যই আমরা কোনো অমানবিক নই। বাট আগে তো টেরোরিজম বন্ধ করতে হবে, পুরো ফ্যাক্টরি বন্ধ করতে হবে। দুই, ভারত যেটা করছে, যেই সময় জলের ফ্লো বেশি, হুড়মুড় করে বৃষ্টি হচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হুড়মুড় করে নদী দিয়ে জল নামছে, সেই সময় আগে কি করতো, ভারত একটু বাঁধ দিয়ে দিয়ে জলগুলোকে আস্তে আস্তে ছাড়তো। সেই সময় ভারত বাঁধ একদম খুলে দিচ্ছে, মানে আগের মাসে পুরো ওদের শস্যক্ষেত্র শুকিয়েছিল, চাষ হয়নি। এ মাসে ওরা ভাবছে চাষ করব, ভারত এমন জল ছেড়ে দিচ্ছে যে পুরো ভেসে যাচ্ছে। আর থার্ড, ভারত আগে কি করতো, ডে টু ডে ডেটা পাঠাতো, আজকে এই জায়গায় এত জলের ফ্লো আছে, তোমরা এইভাবে প্রস্তুতি নাও। ভারত ডেটা পাঠানো বন্ধ করে দিয়েছে, মানে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে জানেন না যে 5 ঘন্টা পর কিভাবে জল নামবে, জল বন্ধ হয়ে যাবে না বিশাল ফ্লোতে নামবে না মিডিয়াম নামবে, আপনি সকালে উঠে জানেন না দুপুরে কিরকম জল নামবে। যখন জলেরই আপনার কোনো ধারণা নেই, আপনি গোটা চাষবাস চালাবেন কি করে? তো এহেন অবস্থায় পাকিস্তান এবার যথেষ্ট চাপে যে ভাই এবার আমাদের ছুটতে হবে আলোচনায়, এছাড়া বাঁচবো না, মরে যাব। ঠিক জায়গায় হিটটা করা হয়েছে। সেই জন্য, এবং যেহেতু ভারত বলে দিয়েছে জল তবেই পাবে, আগে টেরোরিজম নিয়ে আলোচনা, তারপর জল নিয়ে, তো টেরোরিজম এবং জল নিয়ে একদম বাপ বলে আলোচনার টেবিলে চলে এসছে পাকিস্তান। এবার পাকিস্তান বা ভারতের তরফ থেকে কারা গেছে? পাকিস্তান বা ভারতের তরফ থেকে রিটায়ার্ড মিলিটারি পার্সোনেল, রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড ডিপ্লোম্যাট, সিনিয়র আইএফএস অফিসার, মিডিয়ার কিছু এক্সপার্ট লোকজন যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কভার করে, একাডেমিক স্কলার্স যারা জিওপলিটিক্সের খুব বড় মাপের প্রফেসর, যাদের বইটই আমরা পড়ি, তারা জানে জিওপলিটিক্সে গন্ডগোল কোথায় কোথায় হয়ে রয়েছে, কিভাবে সলভ করা যায়। এনারা নিউট্রাল ভেন্যুতে ট্র্যাক 2 লেভেল আলোচনায় বসেছেন। নিউট্রাল ভেন্যু মানে কলম্বোয় বসেছেন, ব্যাংককে বসেছেন আলোচনায়, খুব সম্ভবত কাতার দোহা এই সমস্ত জায়গাতেও আলোচনায় বসেছে ভারত এবং পাকিস্তানের এই সমস্ত টপ লেভেল নন গভর্নমেন্ট মানুষজন। এরা গভর্নমেন্টের সঙ্গে জড়িত নয়। স্যার নন গভর্নমেন্ট মানুষজন তাহলে কেন এবং কি, এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এবার আপনার মনে 3 নাম্বার প্রশ্ন কি জাগছে, স্যার এই নন গভর্নমেন্ট মানুষজন কেন আলোচনায় বসছে? আমাদের এই মুহূর্তে যারা চাকরি করছে সেই অফিসাররা, মন্ত্রীরা, এরা কেন আলোচনায় যাচ্ছে না? তাহলে আপনাকে এবার জিওপলিটিক্সের নেক্সট একটা লেসন পড়তে হবে, সেটা হচ্ছে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 ডিপ্লোমেসি। দেখুন, যখন দুটো দেশের মধ্যে সম্পর্ক মারাত্মক খারাপ হয়ে যায়, তখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা অফিসার টু অফিসার কথা বন্ধ রাখা হয়। ভারতবর্ষ এর আগে কিন্তু কখনো এটা পাকিস্তানের সঙ্গে অ্যাসাচ করেনি। লাস্ট বার ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছিল, তার আগে ভারতবর্ষ বলতো যে হ্যাঁ আমরা আলোচনার জন্য তৈরি। লাস্ট বার ভারতবর্ষ এই ঘটনা পেহেলগামে হওয়ার পর পরিষ্কার বলে দিয়েছিল আগে টেরোরিজম ফুল বন্ধ হবে, যে আলোচনা করি না আমরাও বন্ধ করব ওসব না, আগে বন্ধ হবে, তারপর আমরা কথা বলা শুরু করব। তো সম্পর্ক এতটা খারাপ হয়ে যায়। এবার সম্পর্ক ঠিক করতে গেলে, পাকিস্তান টেরোরিজম বন্ধ করছে কিনা সেটা জানাতে গেলে, কিছু করতে গেলেই তো আগে কথা তো কাউকে বলতে হবে, কথা ছাড়া জানাবেই বা কি করে? তো জিওপলিটিক্সের সিস্টেমই হচ্ছে যখন দুটো দেশের সম্পর্ক মারাত্মক ডাউন হয়ে যায় এবং কোনো একটা জায়গা থেকে এবার কথা বলা শুরু করতে হবে, তখন দুটো দেশই ওপেন করে ট্র্যাক 3 লেভেল টক। ট্র্যাক 3-তে আগে পাঠানো হয় দুটো দেশের যারা বিভিন্ন কোম্পানির সিইও, বিজনেস এক্সিকিউটিভ, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এদের লোকজনকে, যে ভারতবর্ষের কিছু কোম্পানির সিইও
এবং পাকিস্তানের কোম্পানিও নেই, মানে এমন একটা দেশ, যাই হোক যেটুকু যা কোম্পানি টম্পানি আছে তাদের 2-4টে সিইও, তারা হয়তো দেখা যাচ্ছে লন্ডনে একটা মিটিংয়ে বসছে। এবার এদের মিটিংটা কেবল বিজনেস নিয়ে নয়, এরা যাওয়ার আগে প্রত্যেকে নিজের দেশের সরকারের সঙ্গে কথা বলে পুরো ট্রেনিং নিয়ে গেছে, ওদেরকে কার্যত পাঠানো হয়েছে সরকারের থেকেই, যে তোমরা এইগুলো হিন্টস দেবে, তোমরা সরকারের তরফ থেকে কোনো কমিটমেন্ট দেবে না যে আমরা জল ছাড়বই, তোমরা বিজনেসের আলোচনা করতে করতে বলবে যে আপনারা টেরোরিজম পুরো বন্ধ করুন, আমরাও আমাদের সরকারকে বলবো জল টল ছাড়া হবে। দিয়ে দেখো ওরা কি বলছে, পাকিস্তান সরকারও ওদের শিখিয়ে পাঠাচ্ছে, গিয়ে পুরোপুরি মানে একদম ক্ষমা চেয়ে পায়ে পড়ে যাও না, খুব একদম আমাদের মান সম্মান নষ্ট হবে, গিয়ে এরকম করে একটু বলো ভারতের সিইওদের যে আমাদের তো দেশে খুবই ফুড ক্রাইসিস, জলের জন্য, টেরোরিজম তো আমরা বন্ধ তো করেই দিয়েছি, খালি কথা হচ্ছে না বলে জানাতে পারা যাচ্ছে না, আমাদের কাছে তো খবর আছে মোটামুটি, সরকারের ওপরের একজনের সঙ্গে বন্ধুত্ব আছে, কথা হচ্ছিল, আপনারা একটু জল টল দিলে, সবই তো ভাই ভাই আমরা। তো যেন এমন একটা জায়গা থেকে শুরু হয়, দুতরফকে হিন্টস দেয়। যদি এই হিন্টস কাজ করে তাহলে যাবে নেক্সট লেভেলে, এটাকে বলা হয় ট্র্যাক 3। তো এই জন্য দেখবেন বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে সরকারের মন্ত্রীদের, অফিসারদের অনেক মিটিং হয়, আপনারা ছবি টবিও দেখতে পাবেন। অনেকে ভুল ইন্টারপ্রিট করে অনেক সময়, এই কি ব্যাপার, এই বিজনেসম্যানটা এই মন্ত্রীর সঙ্গে মিলছে কেন, তাহলে কিছু দুর্নীতি করছে না, ওদেরকে কাজে লাগানো হয় এবং সেই সব তথ্য সামনে বলা যায় না, ঠিক আছে। তো যাতে করে ক্রস বর্ডার ট্রেড অন্তত শুরু করা যায়, ইকোনমিক কোঅপারেশন যাতে শুরু করা যায়, যাতে আস্তে আস্তে দুটো দেশের মধ্যে সম্পর্ক খানিকটা ইজ হয়, টেনশন যাতে কমে। যদি এবার দেখা গেল বিজনেস শুরু করা হলো, 1 বছর 2 বছর সবকিছু ঠিকঠাক চলছে, বা 6 মাস 8 মাস, দেন চলে যায় ট্র্যাক 2-তে। ভারত পাকিস্তান এই মুহূর্তে ট্র্যাক 2-তে আছে, মানে ট্র্যাক 3 করার দরকার পড়েনি, প্রথম থেকেই ট্র্যাক 2 দিয়েই শুরু হয়েছে। একাডেমিক্স, রিটায়ার্ড অফিসার, সিভিল সোসাইটি লিডার, এরা দুটো দেশের মানুষজন মিট করবে আলোচনার জন্য। এই যে রিটায়ার্ড অফিসার, এরা পুরো জানে কিভাবে ডিপ্লোমেসি চালাতে হয়, কিভাবে কথার পর কথা দিয়ে আস্তে আস্তে কনক্লুশনে যেতে হয়, দরকার পড়লে গভর্নমেন্টের সঙ্গে 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 এরা কানেক্ট করে নেবে, এরা আগে পিএমও টিএমওতে ছিল, চাকরি করতো, পুরো লিঙ্ক জানে। এরা কথা বলবে আনঅফিসিয়াল প্রবলেম সলভিং, যে আমরা জল ছাড়তে পারি, তোমরা তাহলে, আমাদের কাছে খবর আছে, RNW নিউজ আছে, যে এই 18টা জায়গায় তোমাদের জঙ্গি রয়েছে, এদেরকে আগে সারেন্ডার করতে বলো, এদের সব কাজকর্ম বন্ধ করাও। এবার পাকিস্তানের গভর্নমেন্ট যদি মিটিং করে, তো গভর্নমেন্টকে তো মিডিয়া কোশ্চেন করবে, কি মিটিং করলেন, মিডিয়া তো বলতে পারবে না যে মোদিজির সঙ্গে মিটিং হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বলতে পারবে না মোদিজি বললো এই 18টা জায়গায় জঙ্গি ঘাঁটি আছে, আগে বন্ধ করো। তো এই জন্য আনঅফিসিয়াল মিটিং, এরা এসে খবর দেবে পিএমকে যে স্যার এই জঙ্গি ঘাঁটির খবর জেনে গেছে, বন্ধ করতে বলছে, না হলে হবে না। আনঅফিসিয়াল মিটিং মিডিয়া কভার করবে না, মিডিয়া যদি কভারও করে, এরা মিডিয়াকে বলবে আরে আমরা তো একাডেমিক্সিয়ান, ইনি হচ্ছেন পাকিস্তানের 5 জন অঙ্কের স্পেশালিস্ট, এই হচ্ছে ভারতবর্ষের 10 জন অঙ্কের স্পেশালিস্ট, এরা অঙ্ক টঙ্ক নিয়ে আলোচনা করছিল কিভাবে সিলেবাস বেটার করা যায়। বাট ওই মানে হাই লেভেল ইউনিভার্সিটির প্রফেসর, আইএফএস অফিসার, এরা অন্য একটা এজেন্ডা নিয়ে যায়, যাতে মিডিয়ার সামনে গোটা ব্যাপারটা যতক্ষণ না ট্র্যাক 1-এ আসছে ততক্ষণ না আসে। এইবার ট্র্যাক 2 সাকসেসফুল হলে চলে আসে ট্র্যাক 1.5। এখানে কিছু কারেন্ট অফিসারকে এবার মিক্স করে দেওয়া হয়, কিছু অ্যাক্টিভ অফিসার থাকে, আর বাকি যারা নন গভর্নমেন্টাল এক্সপার্ট তারা থাকে। এইবার পুরোপুরি ব্যাক চ্যানেল টক শুরু হয়ে যায় ডিরেক্টলি, একদম, যে সরকারকে আমরা বলে দিচ্ছি জল ছাড়বে, তোমাদের 18টার মধ্যে কটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছো, বাংলাদেশে জঙ্গি পাঠাচ্ছ কেন, ওগুলোকে ফেরত আনো, নেপালে তোমরা একটা এজেন্সি তৈরি করছো, সঙ্গে সঙ্গে ইয়ে করো, ওইসব চলবে না, ভারত শুনবে না। তো এইবার ডিরেক্ট দাবি, যখন ট্র্যাক 1.5-এও দুটো দেশই সম্মত যে হ্যাঁ বাঁচতে গেলে আমাদের মানতে হবে আপনারা এই কথা, আমরা মেনে নিচ্ছি, এবং এও বলছে আপনারা যদি মেনে নেন তাহলে আমরা জলও দেব, কোনো অসুবিধাও নেই, দেন
ফাইনাল লেভেল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং অ্যারেঞ্জ করা হয়। আপনি দেখবেন আমরা যত কিছু জেনারেলি কভার করি যেখান থেকে WBCS ইউপিএসসিতে কোশ্চেন আসে সেগুলো সব ট্র্যাক 1, যে অমুক দেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিটিং করলেন, 30 মিনিটের মিটিং 21খানা ডিল সই হয়ে গেল। আরে 30 মিনিটের মিটিং 21টা ডিল সই হয় কি করে? তখন খালি হাত মেলানো হয়, ছবি তোলা হয়, সই করা হয়। তার আগে গোটা প্ল্যানিং, গোটা সব রেডি হয়ে আছে, ঠিক আছে? সেই জন্য ট্র্যাক 1-এর জিনিস এত দ্রুত এগোয়। ট্র্যাক 1 দেখবেন সবসময় 90% টাইমে সাকসেসফুল হচ্ছে। দুটো দেশের নেতা এলো, সাকসেসফুল কথা হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। তার আগে ব্যাক চ্যানেলে চলে এই ধরনের নেগোসিয়েশন, ঠিক আছে? তো ট্র্যাক 1-এ যখন আসবে তখন একদম অ্যাক্টিভ গভর্নমেন্ট অফিসিয়াল ডক্টর এস জয়শঙ্কর, আমাদের তারপরে যারা যারা রয়েছেন পদমর্যাদা অনুযায়ী রণধীর জয়সওয়াল স্যার থেকে শুরু করে প্রত্যেকে, ডক্টর মানে মিস্ত্রি স্যার, প্রত্যেকে থাকবেন এখানে, ঠিক আছে? এখানে ফর্মাল নেগোসিয়েশন হবে, একদম ট্রিটি তৈরি হবে, চুক্তি তৈরি হবে এবং অফিসিয়াল স্টেট প্রোটোকল অনুযায়ী সই হবে। তো পাকিস্তান এই যে সদ্বুদ্ধির উদয় হলো, আপনার কি মনে হয় পাকিস্তান হঠাৎ করে মানুষ হয়ে গেল, টেরোরিজম নিয়ে আলোচনা করতে চলে গেছে? একদম না, একদম না। জল নিয়ে প্রবলেমে পড়ে গেছে, যেটা আমি বললাম আপনাকে। আবার আমি দেখিয়ে দিই, না হলেই তো ভুয়া খবর বলবে লোকজন। হিন্দুস্তান টাইমস থেকে, ডেলি পাইনিয়ার থেকে, টাইমস অফ ইন্ডিয়া থেকে, দ্য ইন্ডিপেন্ডেন্ট অবধি পাকিস্তান আমাদের ওয়ার্নিং দিয়েছে 3 দিন আগে, উইল গো টু ওয়ার ওভার ইন্ডিয়াজ অ্যাটেম্পটস টু কন্ট্রোল ইটস ওয়াটার। ভারত যদি জল বন্ধ করে আমরা যুদ্ধ করব, ঠিক আছে? এই যে গজাবাবু, সরি গজা না, খাজাবাবু, খাজা আসিফ, ইনি ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, ইনি প্রতিরক্ষা মন্ত্রী, থ্রেট দিয়েছে ভারতকে। কি বলেছেন ইনি এক্সাক্ট দেখে নিই আমরা। দ্য মোমেন্ট উই ফিল দ্যাট আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়াটার ইজ পার্ট অফ আওয়ার ন্যাশনাল সিকিউরিটি ইজ বিং থ্রেটেন্ড, উই উইল গো টু ওয়ার এগেনস্ট ইন্ডিয়া ডেফিনেটলি। ভাই আমরা তোমাদেরকে, সরি ভাই নয় কাকু, আমরা আপনাদেরকে লাস্ট 1 বছর হয়ে গেছে, তার বেশি সময় ধরে জল নিজের মতো কন্ট্রোল করছি। তা আপনারা কখন ফিল করবেন যে আমরা আপনাদের থ্রেট দিচ্ছি? আমরা আপনাদের থ্রেট দিচ্ছি, অল টাইম দিচ্ছি। উনি যখন ফিল করবেন যে ওদের ন্যাশনাল সিকিউরিটি এবং জল ওদের ন্যাশনাল সিকিউরিটির পার্ট, সেটা থ্রেটেন্ড হচ্ছে, তখন উনি যুদ্ধে আসবেন। 1.5 বছর ধরে থ্রেটেন্ড হচ্ছে, আপনি এখনো ফিল করে উঠতে পারলেন না? তো এইসব গরম গরম কথা এরা নিজের দেশের লোককে বলে, ছাড়ো না, একবার ফিল হোক যে আমাদের জল ইন্ডিয়া কন্ট্রোল করছে। আর 1.5 বছর ধরে করছে, আর কবে ফিল হবে? তো আসল কথা হচ্ছে পিওকেতে মারাত্মক চাপে আছে পাকিস্তান। পাকিস্তান অ্যাফোর্ড করতে পারে না এই মুহূর্তে দেশের মধ্যে কৃষক অসন্তোষ, কৃষকদের সবজি হবে না, ধান হবে না, মানুষ খেতে পাবে না, ইনফ্লেশন হবে, আরো চাপে পড়ে যাবে পাকিস্তান। তো সেই জন্য পাকিস্তানের যেন তেন প্রকারেণ জল লাগবে বাঁচার জন্য। এবং এবং আপনাকে মাথায় রাখতে হবে যে বিএলএ এবং টিটিপি তারাও কিন্তু তাদের মতো অ্যাক্টিভ হয়ে পাকিস্তানে কাজকর্ম করতে শুরু করছে। তো পাকিস্তানকে ইউনাইটেড রাখার জন্য গরম গরম বক্তৃতা একদিকে, যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে, যাতে করে দেশের লোক একটু দেশাত্মবোধে ফুলে ফেপে ওঠে, না না আমাদের খাজা স্যার যুদ্ধ করতে যাবে, আমরাও আছি পিছনে, সেটারও চেষ্টা চালাচ্ছে গরম গরম বক্তৃতা দিয়ে। আর এদিকে ট্র্যাক 2-তে এসে টেরোরিজম নিয়ে ডিসকাশনও করতে চলে এসছে। দেখুন আমাদের ডিসকাশন করার তো কিছু নেই, আমাদের ডিসকাশন করার কোনো পয়েন্ট নেই। আমরা পাকিস্তানে বিশাল কিছু বিজনেস করি না যে আমাদের কোনো ট্রেড বন্ধ হয়ে আছে, না তো ওদের ওখান থেকে আমাদের জল আসে, আমরা জল বন্ধ করে রেখে দিয়েছি। তো ডিসকাশন ওরা করতে চাইলে ওরাই আসবে, এবং আমরা শর্তও দিয়ে রেখেছি, টেরোরিজম বন্ধ করে ডিসকাশন করতে এসো, আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার। তো ভাইরা এখন ট্র্যাক 2-তে চলে এসছে, ট্র্যাক 1-এও চলে আসবে, বাপ বাপ বলে মানবে চাপে পড়লে। এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা। এবার এই যে খাজা স্যার যুদ্ধ করবেন আমাদের সঙ্গে, যুদ্ধ কি দিয়ে হয়? যুদ্ধ অস্ত্র দিয়ে হয়, যুদ্ধ টেকনোলজি দিয়ে হয়, ইকোনমি দিয়ে হয়। তো আমি আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে 80 থেকে 86 বিলিয়ন ডলার এক বছরের।
আর পাকিস্তানের ডিফেন্স বাজেট হচ্ছে 9 থেকে 10 বিলিয়ন ডলার। ওদের থেকে আমাদের ডিফেন্স বাজেট 8 গুণ বেশি। মানে ওরা একটা অস্ত্র কিনতে পারলে আমরা 8টা অস্ত্র কিনতে পারি। কিন্তু লড়াই তো করবে খাজা স্যার। আমরা গ্লোবাল র্যাঙ্কে ডিফেন্সে 4th বা 5th, ওরা 31 থেকে 38-এর মধ্যে ওদের র্যাঙ্ক, বাট যুদ্ধ তো করবে আমাদের সঙ্গে। আমাদের জিডিপির 2% আমরা দিয়ে দিই ডিফেন্সে, ওরা ওদের জিডিপির 2.5 থেকে 3% দেয়, বাট ওদের জিডিপিটাই তো ছোট, তো বেশি পার্সেন্ট দিয়ে আর কি করবে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রয়েছে যদি যুদ্ধের সময় কোনো অসুবিধা হয় 627 বিলিয়ন ডলার। ওদের ফরেন এক্সচেঞ্জ অনেক, 13.7 বিলিয়ন ডলার, 14 প্রায়, ইয়ার কি আছে, 14 বিলিয়ন ডলার। একটু তেল কিনলেই শেষ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এই ইকোনমি নিয়ে ওরা যুদ্ধ করতে আসবে ভারতের সঙ্গে, খুব ভালো ব্যাপার। আমি আপনাকে একটা সুন্দর গ্রাফ দেখাই, ভারতবাসী হিসেবে গর্ব অনুভব হবে যে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ডিফেন্স বাজেট বাড়াতে পেরেছি। আপনাদের জন্য সম্ভব হয়েছে না, আমাদের সবার জন্য সম্ভব হয়েছে। আপনি যে একটা ফোন কিনেছেন, একটা ফ্রিজ কিনেছেন বাড়িতে, একটা হয়তো বাইক কিনেছেন, যাই করেছেন, আপনি যে জিএসটি দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, ওই টাকাটা দিয়ে তো হয়েছে, তো এর কৃতিত্ব তো আপনার। এই গেরুয়াটা হচ্ছে ভারতের লাইন, এই সবুজটা হচ্ছে পাকিস্তানের লাইন। আমরা 1980 থেকে কম্পেয়ার করছি দুটো দেশকে। মোটামুটি 1980 থেকে ভারত আর পাকিস্তানের ডিফেন্স বাজেট কাছাকাছিই ছিল। দেখুন আমরা ওই মোটামুটি এটা 20 বিলিয়ন ডলারের লাইন, এই দুটোই ওই মনে হয় ওই 2 বিলিয়ন 4 বিলিয়ন এরকমই কিছু হবে, একই রকম ছিল। আমরা একটু উঠছিলাম, আবার ডাউন হয়ে গেলাম আমরা। এই মোটামুটি এই সময় অবধি 1997-98 অবধি দুটো দেশের ডিফেন্স বাজেটে আপনি খুব একটা হেরফের পাবেন না। তারপর এই 1998-99 থেকে কার্গিল যুদ্ধ, অটল বিহারী বাজপেয়ী, সেই সময় থেকে এরপর এলেন ডক্টর মনমোহন সিং। আপনি দেখবেন একদম 2014 এরকমই হবে, হ্যাঁ এরকমই হবে, একটা স্কাই রকেট নিয়ে নিল ভারতবর্ষ। পাকিস্তান কিন্তু স্ট্রেট লাইনেই রইল, এইটুকু উঠেছে, এই খালি এইটুকু উঠেছে। ভারতবর্ষের জাম্পটা দেখুন ডিফেন্স বাজেটে। ভারতবর্ষ এইখানে মানে চলে গেছে প্রায় 40 বিলিয়ন ডলারের ওপরে, ওরা ওই 5-6 পড়ে আছে মনে হয়, ঠিক আছে, এই জায়গায় ওরা পড়ে আছে। এরপর এখানটা মোটামুটি 2014-15 নরেন্দ্র মোদীর সময় এলো বিজেপি সরকার, দেন যাচ্ছিল, খুব একটা ভালো গেল না। জাম্পটা দেখুন, এই মুহূর্তে ওরা এইখানে রয়ে গেছে 10 বিলিয়ন ডলার ওদের ডিফেন্স বাজেট, আর আমাদের 86.1 বিলিয়ন ডলার। এই যে আমরা জাম্পটা নিতে পেরেছি না 1998-99 থেকে শুরু করে, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নাম করলে 3 জন, কিন্তু আমি সবসময় বলি কেবল মন্ত্রীরা নয়, তাদের পিছনে কোন টিম রয়েছে। অসাধারণ জাম্প। ইকোনমি যখন আপনার স্ট্রং, ডিফেন্স বাজেট বেশি, বাকি তো আপনি হারিয়ে দেবেন পাকিস্তানকে। এই গ্যাপটাকে এখন আমাদের কাজে লাগাতে হবে, সুবর্ণ সুযোগ। এই গ্যাপের জোরে এখন আমরা অনেক কিছু করে দিতে পারি। দেখুন এই সময় পর্যন্তও না দুটো দেশ যে অস্ত্রগুলো কিনেছিল সেগুলো হয়তো কোনোটা এই অবধি চলেছে, কোনোটা এই অবধি চলেছে, কোনোটা এই অবধি চলেছে। এবার তো পাকিস্তানের পুরনো অস্ত্রগুলো রিটায়ার করছে, এক্সপায়ার করছে, আর নতুন কিনতে পারছে না। ভারত কিন্তু হু হু করে নতুন কিনতে পারছে। ব্যাস, সামনের 2-3 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে ম্যাপে, ঠিক আছে, গ্লোবাল ম্যাপে। যারা এটা বুঝতে পারছেন তারা বাকিটা বুঝেই নেবেন। এবার লাস্ট 3-4 মিনিট আমি নেব। গতকাল একজন সিনিয়র সিটিজেন ভিডিওতে কমেন্ট করেছিলেন, প্রথমত তো আপনাকে প্রণাম, 84 বছর বয়স। আমি গতকাল বলছিলাম যে দেশ না যখন গ্রোথে যেতে চায় তখন ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়,
সিনিয়র সিটিজেনদের অসুবিধা হয়, কিন্তু ওভারঅল দেশের ভালো হয় বলে তারা কমিয়ে দেয়। তো উনি লিখেছিলেন যে সিনিয়র সিটিজেনদের কথা তো ভাবা উচিত, কারণ একটা বয়সের পর 60-70 বছর হয়ে গেলে শারীরিক মানসিকভাবেও মানুষ অনেক দুর্বল হয়ে আসে, তখন তার মাথা খাটিয়ে খুব সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা থাকে না। একদম ঠিক কথা। তো আমি প্রত্যেককে আপনাদের বলবো, যারা যারা শারীরিকভাবে বা মানসিক দিক থেকে পুরোপুরি অ্যাক্টিভ আছেন, তারা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে একটু অল্প অল্প ডেলি আধ ঘন্টা করে পড়াশোনা, খোঁজ খবর নেওয়া, আলাপ আলোচনা শুরু করুন। এক্ষুনি টাকা লাগাবেন না, শুরু করুন জ্ঞান অর্জন করা। যারা অনেকটা বয়স্ক হয়ে গেছেন, এখন নতুন কিছু আর মাথায় নেওয়াও সম্ভব নয়, তারা তাদের ফান্ড কি করতে পারেন একটু বেশি রিটার্ন পাওয়ার জন্য, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছেন তাদের একটু সাহায্য নিতে পারেন। যে আপনার নাতিকেই হয়তো ডাকলেন যে দাদু ভাই, আমার কাছে 7-8 লক্ষ টাকা আছে, এর মধ্যে 1.5 লক্ষ টাকা তোমায় আমি ভরসা করছি, বাকি 5.5 লক্ষ টাকা আমার যেমন ব্যাংকে এমআইএস আছে তেমনই থাকবে, এটা তুমি মিউচুয়াল ফান্ডে লাগাও। তো এইভাবে আপনারা যদি একটু ইয়াং জেনারেশনের সাহায্য নেন, যাকে আপনি ভরসা করেন, ঠিক আছে। এবার কেন বলছি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে ডিরেক্ট টাকা লাগাতে গেলে আপনার প্রচুর ক্ল্যারিটি লাগবে যে আমি অমুক কোম্পানিতে টাকা লাগাবো, আমি টাটাতে টাকা লাগাবো, রিলায়েন্সে লাগাবো, আদানি গোষ্ঠীতে লাগাবো, বিড়লাতে লাগাবো, কোথাও একটা। তো আপনার ক্ল্যারিটি লাগবে যে এই কোম্পানি ভবিষ্যতে ওপরের দিকে যাবে, এরা অনেক নামডাক করছে, প্রফিট করছে, আমি তো আমার টাকা এই কোম্পানিতে লাগাবো। মিউচুয়াল ফান্ডে কি হয় আমি সহজ করে যদি বলে দিই, আপনি ধরুন 1 লাখ বা 1.5 লাখ টাকা যেটা রাখছেন, বা 10,000 টাকা, 15,000 টাকা, আপনার ইচ্ছে, সবার তো সমান ক্যাপিটাল থাকে না। মিউচুয়াল ফান্ড কোম্পানিতে তারা বসে থাকে যারা সারাদিন এই স্টক মার্কেট, শেয়ার মার্কেট এইসব নিয়ে ঘাটে। তো আপনার টাকাটা ওরা ওদের এক্সপার্টিস দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্ন কোম্পানিতে লাগিয়ে রাখবে, যাতে করে ওদের এক্সপার্টিস দিয়ে ওরা আপনার টাকাটা লাগিয়ে দিল, যে রিটার্নটা আসবে ওরা একটু কমিশন রেখে বাকিটা আপনাকে দেবে। তো আপনাকে আর কোনো মাথা খাটাতে হচ্ছে না। ঠিক যেমন আমরা এককালে সিন্ধুকে টাকা রাখতাম, টাকা বাড়তো না, তারপর আমরা ব্যাংকে টাকা রাখি। ব্যাংকে কি আমাদের মাথা খাটাতে হয় যে ওই টাকাটা নিয়ে ব্যাংক কি করবে না করবে? না, ব্যাংকের ম্যানেজাররা বসে আছে, তারা মাথা খাটিয়ে ব্যাংকে যত টাকা লোকে রাখবে সেগুলোকে তারা খাটাবে, এবং তারা মাস শেষে, বছর শেষে বা 3 মাস পর পর আমাদের সুদ দিয়ে দেবে, আমাদের হেডেক থাকে না। মিউচুয়াল ফান্ড খানিকটা আপনি বলতে পারেন সেরকম, আপনার টাকাটা ব্যাংক যেমন অনেক জায়গায় লাগাতে পারে, মিউচুয়াল ফান্ডরা মূলত স্টক মার্কেটেই লাগাবে, তারা মাথা খাটাবে, আপনার মাথা খাটাতে হবে না। আপনি ব্যাংকে যদি 6-7% সুদ পান মাসে, মিউচুয়াল ফান্ডে ডবল, মোটামুটি 12-14% রিটার্ন পেয়ে যাবেন। আর যখন আপনার অনেক অভিজ্ঞতা বেড়ে যাবে, তখন আপনি নিজে, আমি কারো সাহায্য নেব না, নিজে স্টক চয়েস করে নিজে লাগিয়ে দিতে পারেন স্টক মার্কেটে টাকা। আপনার হয়তো ভালো স্টক চুজ করলে 20-25-30%ও রিটার্ন আসতে পারে। এই হলো টোটাল ব্যাপার, ঠিক আছে। তো আপনি দেখে নিন আপনার ওখানে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে কিনা, যেরকম এলআইসির এজেন্ট হয়, তাই না, পোস্ট অফিসেও বাড়িতে বসে অনেকে এজেন্ট দিয়ে আপনারা টাকা পয়সা লাগেন, তো ওরকম মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারকে দিয়েও আপনারা টাকা পয়সা ঠিকঠাক জায়গায়, একদম কোনো লোভে যাবেন না, যেগুলো ট্রাস্টেড, রেজিস্টার্ড, সেবি অ্যাপ্রুভড, কেবল সেগুলোর সঙ্গেই কাজ করতে পারেন। এবার আমি কয়েকটা হিন্টস আপনাদের দেব, কারণ জিওপলিটিক্সের সঙ্গে তো দেশের স্টক মার্কেট খুব জড়িত থাকে। আমরা আজকে ডিফেন্স নিয়ে কথা বলছিলাম, তাই না, যে ভারতের ডিফেন্স বাজেট কত বেড়েছে। তো আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসবে যে আচ্ছা, তাহলে ভারতবর্ষের ডিফেন্স কোম্পানিগুলোর স্টক বাড়তে পারে ভবিষ্যতে? আমি এটা জিজ্ঞেস করছিলাম গুগল জেমিনাইকে, এআইকে। আজকালকার দিনে রিসার্চ করাও খুব সহজ, এআই দিয়ে হয়ে যায়। তো আমি এআইকে কাজে লাগিয়ে জিজ্ঞেস করলাম, গুগল জেমিনাই এআই আমাকে দিয়ে দিল, বলছে ভারতবর্ষে ডিফেন্স কোম্পানিগুলোতে ক্যাপিটাল অ্যালোকেশন ঠিকঠাক প্রত্যেক বছর হচ্ছে, মানে টাকা ঢালা হচ্ছে। তো এটা কি ইন্ডিকেট করে? ডিফেন্স ভালো যাবে এখন। বলছে 14-15%
টোটাল সেন্ট্রাল এক্সপেন্ডিচার প্রত্যেক বছরের বাজেট থেকে দেওয়া হচ্ছে এই সমস্ত কাজে, ডিফেন্সে। তার মানে ডিফেন্স কোম্পানিগুলোর খুব একটা টাকার অভাব হবে না। 2, এআই আমাকে বলছে যে ভারতবর্ষের ডোমেস্টিক ডিফেন্স প্রোডাকশন 2029-এর মধ্যে প্রায় 3 লাখ কোটি ছোঁবে, তার মানে গ্রোথ হচ্ছে। 3, এআই আমাকে বলছে যে 2030-এর মধ্যে অনুমান করা হচ্ছে ভারতবর্ষ খালি এক্সপোর্ট করবে ডিফেন্সের জিনিস, বিদেশে রপ্তানি করবে $7 বিলিয়ন, 58,000 কোটি টাকার জিনিস। তার মানে ডিফেন্স কোম্পানিগুলোর লাভ হবে। এআই আমাকে বলে দিচ্ছে যে তাহলে ভবিষ্যৎ মোটামুটি দেখা গেল। এবার আরো কয়েকটা প্যারামিটারও দিয়ে দিল। প্যারামিটার দেবে, ডিসিশন আপনাকে নিতে হবে। অর্ডার বুক ভিজিবিলিটি কি আছে? বলছে যে মেজর আমাদের কোম্পানিগুলো 3x থেকে 5x পর্যন্ত বুক টু রেভিনিউ রেশিও মেনটেন করছে। মানে আগামী 3 থেকে 5 বছরের ভিজিবিলিটি ক্লিয়ার যে ভারতবর্ষে কি হতে চলেছে। খুব একটা মানে ক্ল্যারিটি নেই, কনফিউশন, এরকম মার্কেট নয়। বলছে এআই 15 থেকে 20% ভারতবর্ষ এক্সিকিউশন টাইম কমিয়ে ফেলবে, কারণ ডোমেস্টিক সাপ্লাই চেন ক্লাস্টার তৈরি হচ্ছে আমাদের দেশে, আরো দ্রুত কাজ হবে এবং প্রাইভেট প্লেয়াররা পার্টনারশিপে ঢুকছে গভর্নমেন্টের সঙ্গে, যার ফলে আরো দ্রুত কাজ হবে। তার মানে সেক্টর বাড়ছে। এআই আমাদের এটাও বলে দিচ্ছে যে গভর্নমেন্ট এখন কি করে দিয়েছে, মাইলস্টোন লিঙ্কড অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম করে দিয়েছে। মানে কোনো বড় জিনিস তৈরি হচ্ছে, এইবার সেইটা কমপ্লিট করবে কোনো কোম্পানি, তারপর টাকা পাবে। আরে কমপ্লিট করতে করতে তো প্রচুর টাকার দরকার, স্টেপ বাই স্টেপ। মাঝখানে তো ক্যাশ ফ্লো না থাকলে তো কাজই বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট কি করে দিয়েছে। এই জন্য গভর্নমেন্টের পলিসিগুলো খুব মন দিয়ে দেখতে হয়, ওর মধ্যে লুকিয়ে থাকে আসল খেলা। গভর্নমেন্ট এখন বলে দিয়েছে দরকার নেই, তুমি একটা নতুন মিসাইল বানাচ্ছ, স্টেজ 1 কমপ্লিট করো, এত টাকা আমরা ছেড়ে দেবো। স্টেজ 2 কমপ্লিট করো, এত টাকা আমরা ছেড়ে দেবো। তোমাদের স্টেজ বাই স্টেজ তোমরা টাকা পাবে, পুরোটা কমপ্লিট করলে টাকা পাবে এমন নয়। তো তোমাদের টাকার ক্যাশ ফ্লোর অভাব হবে না। তার মানে এটা ডিফেন্স সেক্টরের জন্য ভালো খবর। এআই আমাদের বলছে যে এবিডা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা 18 থেকে 24% মোটামুটি থাকবে বলে ধরা যাচ্ছে হ্যাল, বেল এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো খুব ভালো ব্যাপার। এবং ভারতীয় কম্পোনেন্ট 75 থেকে 80% হয়ে যাবে ডোমেস্টিক কম্পোনেন্ট। আস্তে আস্তে আমরা বিদেশি জিনিস বর্জন করে স্বদেশী আত্মনির্ভর হচ্ছি, তো ভারতবর্ষের জন্য বেশি করে প্রোডাকশন তৈরি হবে। আচ্ছা, এআই আমাদের সাবধান করে দিচ্ছে যে যখন আপনি সিদ্ধান্ত নেবেন স্টকের ব্যাপারে, দেখে নেবেন যে পি রেশিও কেমন ছিল, কারণ অনেক সময় ভ্যালুয়েশনের মাল্টিপল ট্র্যাপ হয়ে যায়। এবং এআই আমাদের এটাও বলছে যে দেখুন, যেহেতু ভারতবর্ষে যা কিছু তৈরি হচ্ছে সেটা মূলত ভারতবর্ষেই কনজিউম হচ্ছে, তুলনায় বিদেশে আমরা কম বিক্রি করছি, ভারতের জিনিসেই ওগুলোকে আমরা ইনকর্পোরেট বেশি করছি। আপাতত আমাদের লক্ষ্য আমদানি কমিয়ে স্বনির্ভর হওয়া, তারপর রপ্তানি করা। এবার যদি কোনো সরকার গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করে দেয় যে না না আমরা আবার বিদেশ থেকে কিনে এনে চালাবো, আমরা নিজেরা করব না, সঙ্গে সঙ্গে কিন্তু এই মার্কেট ধাক্কা খাবে। এই জন্য যদি সেন্ট্রাল গভর্নমেন্টে একই সরকার থেকে যায়, আমরা বলি পলিসি কন্টিনিউটি হবে এবং স্টক মার্কেট জেনারেলি ওপরের দিকে ওঠে। সেন্ট্রাল গভর্নমেন্টে নতুন সরকার এলে স্টক মার্কেট সঙ্গে সঙ্গে ভোলাটাইল হয়ে যায়, কারণ পলিসি কন্টিনিউটি থাকবে না, নতুন সরকার নতুন পলিসি নেবে। আপনি তো 5 বছর 10 বছর 15 বছরের জন্য টাকা লাগাবেন না, তো পলিসি কন্টিনিউটি থাকলে আপনার টাকাটা বাড়বে, কোম্পানিটা এগোতে পারবে। তো এই জিনিসগুলো তো ইন ডিটেল আমরা আমাদের যারা স্টক মার্কেট লার্নিং এর মধ্যে রয়েছেন তাদেরকে তো অ্যাপে শিখিয়েও দিই। আজকে খানিকটা আইডিয়া আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনারা ভালো ভালো ডিফেন্সের স্টক সিলেক্ট করুন, নিজেরা আরো পড়াশোনা করুন, ঠিক আছে? অল্প অল্প করে টাকা পয়সা লাগান, অল্প অল্প করে, খুব অল্প করে, কোনো লোভ না রেখে, ঠিক আছে? এটা হেভি বাড়ছে লাগিয়ে দিয়ে আরো টাকা, না না না, ধীরে। জীবনটা অনেক লম্বা, আস্তে আস্তে খেললেই হবে। টি20 নয় এক্ষুনি 4-6 মেরে আউট হয়ে যেতে হবে, টেস্ট ম্যাচ। তো চেষ্টা করলাম খানিকটা আপনাদের বুঝিয়ে দিতে। জিও পলিটিক্সের সঙ্গে ইকোনমি অ্যান্ড স্টক মার্কেট অঙ্গাঙ্গি যুক্ত, একটা বুঝলেই আর একটা বুঝতে পারবেন। তো আমাকে একটু কমেন্টে জানাবেন যে কতটা
ক্ল্যারিটি দিতে পারলাম, খানিকটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমরা মাঝে মধ্যেই জিওপলিটিক্সের সঙ্গে, ওই ইভেন্টের সঙ্গে ভারতের ইকোনমি এবং স্টক মার্কেট কিভাবে ইম্প্যাক্টেড হবে সেটার একটা করে লাস্টে 4-5 মিনিটের অংশ প্রত্যেকটা ভিডিওতেই রেখে দেবো। আপনাদের কমেন্টের ওপর আমি ডিসাইড করব, তো প্রত্যেকে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।